বাংলাদেশের মানুষ যারা আছেন প্লিজ ইন্ডিয়াকে বাঁচান, ভারতকে বাঁচান। এখন ভয়ঙ্কর খবর আসতেছে ভারতের জন্য। সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে মনে হচ্ছে ভারত। বাংলাদেশ এমন একটা কিক দিয়েছে আমাদের অ্যাস, যারা পাগল হয়ে প্রতিদিন বাংলাদেশ নিয়ে মিডিয়া সন্ত্রাস আপনার ঘোষণা করেছে। সব ষড়যন্ত্রকে রুখে দিয়ে বাংলাদেশের মানুষ ভারত থেকে বাংলাদেশকে মুক্ত করেছে এবং ভারত বেপরোয়া পাগল বা বলার সঙ্গে নিজেদেরকে ম্যাচ করতে পারেন। কালকে খোদ ভারতীয় সংসদে দাঁড়িয়ে জয়শঙ্কর যে কথাগুলো বলেছেন তা নিঃসন্দেহে নজিরবিহীন এবং একই সঙ্গে বর্তমান সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক। তিনি চীন, পাকিস্তান এবং বাংলাদেশকে একই সারিতে নিয়ে আসার চেষ্টা করেছেন। তিনি কি বলেছেন সেই কথার বিশ্লেষণ আমি নিঃসন্দেহে আপনাদের সামনে করব, কিন্তু উল্লেখ্য বিষয় হলো তিনি কখন কথাগুলো বলেছেন। তিনি বলেছেন যখন ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে আসছেন। মার্কিন প্রেসিডেন্ট বিদায়ের আগে ভারতকে একটা বড় ধরনের হুমকি বা ভারতকে বড় ধরনের একটা বাস দিয়ে যাচ্ছে, বিশেষ করে নরেন্দ্র মোদীকে। দর্শক শুনলে অবাক হবেন, নরেন্দ্র মোদী হয়তো বা ডোনাল্ড ট্রাম্পের আশায় আছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আশায় থেকেও ভয়ঙ্কর বিপদের মুখে ভারত সরকার। কি সেই বিপদ? চলুন আমরা দুইটা আলোচনা শুনবো। আলোচনাগুলো শুনলে আশা করি সবকিছু ক্লিয়ার বুঝতে পারবো। শোনা যায়, এখন শোনা যাবে। আই ডিসকানেক্টেড, না শোনা যাচ্ছে না। ক্যান ইউ? এখন শোনা যাচ্ছে? এখন ঠিক আছে, থ্যাংক ইউ। এটা কারের সাথে আপনার কানেক্টেড ছিল, এই জন্যই, দ্যাটস ওয়াই। ওকে, সো ওয়েলকাম টু দিস লাইভ লেডিস এন্ড জেন্টলম্যান। প্রথমেই বলে রাখি, মাত্র আসলাম। সিরিয়ান অথরিটি যারা মোস্ট পাওয়ারফুল, বলে রাখি দুজন মেয়র আমাদের বন্ধু, বাংলাদেশি কমিউনিটির বন্ধু। ব্যক্তিগতভাবে আমি যাদেরকে চিনি, যাদের সাথে আমার চলাফেরার সুযোগ হয়েছে, সেই দুজন মেয়র, যিনি একজন কনফার্ম করে বলতে পারে সিরিয়ান গভর্নমেন্টে থাকবেন, এটা আমার ধারণা, কারণ হি হ্যাজ এ সিরিয়াস কানেকশন উইথ দ্য ইন্টারিম গভর্নমেন্টের অথরিটিস। ওনারা আপনাদেরকে ধন্যবাদ দিয়েছেন। বাংলাদেশি মানুষ যারা, আপনারা যারা সমর্থন করেন সিরিয়ার এই নতুন সিরিয়াকে, এবং বলে রাখি যে আপনার এই যে ব্রুটালিটি আসাদ রেজিমের আমরা দেখতে পাচ্ছি, ইট ইজ বিয়ন্ড, আমি যদি বলি দ্য এক্সপ্লেনেশন, লেডিস এন্ড জেন্টলম্যান, ইট ইজ আনবিলিভেবল। কি ধরনের ব্রুটালিটি একজন মানুষ হতে পারে এবং এই শিয়ারা কতটা ভয়ঙ্কর হতে পারে। সুন্নিদেরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করতো। 500,000 পিপল সিরিয়ানস, যাদেরকে সরাসরি হত্যা করেছে এই সেই ব্রুটাল বাশার আল আসাদ, যিনি সিরিঞ্জ গ্যাস প্রয়োগ করেছে এবং সিক্রেট ডিটেনশন সেন্টার, বাংলাদেশের আয়নাগরের মতো অসংখ্য কয়েদি যারা 38 বছর পরে, 12 বছর পরে, 13 বছর পরে, 14 বছর পরে পর্যন্ত জেল থেকে বেরিয়ে আসছেন। সেই ঘটনা টিকটকে দেখতে যাচ্ছি। শুরু করি ভিডিওতে সেই প্রতিজ্ঞা দিয়ে, বা পৃথিবীটা যেন আর কোনো ব্রুটাল ডিকটেটর, অথরিটারিয়ান, এই কীট পতঙ্গের অধীনে কোনো দেশের মানুষ যেন আপনার বসবাস না করে, সেই বক্তব্য দিয়ে শুরু করি আজকের এই লাইভে। ওয়েলকাম টু দিস লাইভ লেডিস এন্ড জেন্টলম্যান। দ্য সাবজেক্ট ইজ ভারত, ইন্ডিয়া। আপনারা বাংলাদেশের মানুষ যারা আছেন প্লিজ ইন্ডিয়াকে বাঁচান, ভারতকে বাঁচান। এখন ভয়ঙ্কর খবর আসতেছে ভারতের জন্য। সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে মনে হচ্ছে ভারত। মধ্যপ্রাচ্যে অলরেডি রেড ফ্ল্যাগ দেওয়া প্রত্যেকটা জায়গা থেকে ভারতকে নিয়ে, ভারতের এই আগ্রাসী, প্রচণ্ড ধর্মবিরোধী অ্যাগ্রেসিভের কারণে লেডিস এন্ড জেন্টলম্যান, তারা এখন প্রকাশ করতেছেন না, কিন্তু সারা মধ্যপ্রাচ্যের মানুষ এখন জানেন ভারত কি। তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো
আপনার ইউনাইটেড আরব আমিরাতস, আরব এমিরেটস ভারতীয়দের ভিসা সম্ভবত চিরদিনের জন্যই বাতিল করতে যাচ্ছে। করতো তারা যদি তাদের প্রয়োজন না হতো, বিকজ তাদের টেকনিক্যাল সাপোর্টস অন্যান্য জায়গাতে এই সুযোগ সুবিধাটা লাগবে, কারণ এদের রিপ্লেসমেন্ট এই মুহূর্তে বাংলাদেশ করতে পারে নাই, বিকজ 16 বছরের একটা ব্রুটাল ব্যর্থ অথরিটারিয়ান রেজিম যারা বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়েছিল, তাদের কারণে আমাদের এই নতুন প্রজন্ম দাঁড়াতেই পারে নাই কোনো দিনের জন্য। আমি বলে রাখি, নতুন খবরটা হলো ভারতের জন্য আপনারা জানেন যে প্রত্যেকটা পার্শ্ববর্তী বা নিকটবর্তী দেশ যেগুলা দূর করে তাড়িয়ে দিচ্ছে ভারতকে, এত বড় দেশ হওয়ার পরেও। অ্যান্ড লাস্টলে বাংলাদেশ এমন একটা কিক দিয়েছে অন দেয়ার অ্যাস, যারা পাগল হয়ে প্রতিদিন বাংলাদেশ নিয়ে মিডিয়া সন্ত্রাস আপনার ঘোষণা করেছে। সব ষড়যন্ত্রকে রুখে দিয়ে বাংলাদেশের মানুষ ভারত থেকে বাংলাদেশকে মুক্ত করেছে, এবং ভারত বেপরোয়া পাগল প্রায়, কারণ তাদের সব কিছু এখানে তারা আপনার বলতে গেলে আপনার লস্ট করেছে বাংলাদেশ কেন্দ্রিক। এবার খবর হলো যুক্তরাষ্ট্র 2 দিন আগে আপনারা দেখেছেন যুক্তরাষ্ট্র ভারতকে নিয়ে একটা আপনার আওয়ামী লীগকে নিয়ে একটা রিপোর্ট দিয়েছে। সেটা কি, যে বাংলাদেশের যে সন্ত্রাসবাদের কথা বলতো আওয়ামী লীগ, সেটা বিরোধী দলকে নিশ্চিহ্ন, নির্যাতন এবং দমিয়ে রাখার জন্য এদেরকে সন্ত্রাসী ঘোষণা দিয়ে তারা এই কাজটা করতো ভারতের সহযোগিতায়, যেটা স্টেট ডিপার্টমেন্টের যে রিপোর্ট আছে সেই রিপোর্টে তারা সুস্পষ্টভাবে উল্লেখ করেছে গতকালকে আপনার যুক্তরাষ্ট্র। আজকে হলো আপনার সুইজারল্যান্ড, the most peaceful country and the paradise on this planet, সুইজারল্যান্ড ইংরেজিতে আমরা যাকে বলি, বা বাংলাতে সুইজারল্যান্ড তারা আপনার ভারতকে বিশেষ ট্যাক্স সুবিধা দেওয়া সেটা বাতিল করেছে। যুক্তরাষ্ট্র আপনার অসহযোগী বা আনফ্রেন্ডলি দেশ হিসাবে আপনার ঘোষণা করেছে ভারতকে, এর আগে স্যাংশন দিয়েছে। অর্থাৎ কল্পনা করতে পারেন ভারতের জন্য কী ধরনের খবর আসতেছে। যুক্তরাষ্ট্র যেখানে ভারতকে বিভিন্নভাবে ব্র্যান্ডিং করে যাচ্ছে প্রত্যেকটা দেশ থেকে আপনার বিষয়ে, সেই জায়গাতে আমি মনে করি যে ইটস a bad news for India at the same time and the Awami regime. So ladies and gentlemen, hi officer, how are you? So it's not a good sign for those countries like the United States government. They declared India, along with other countries, one of the most unfriendly nation on this planet. Although they have a serious ties with the United States, I mean, honestly speaking, to tackle Chinese aggression, in this area. So think about that. যুক্তরাষ্ট্র যদি ভারতের মতো দেশকে এইভাবে ট্যাকল করে থাকে, তাহলে কতটা ভয়ঙ্কর এবং বিপদগ্রস্ত অবস্থায় ভারত পতিত হয়েছে। অর্থাৎ ভারতের যে আগ্রাসী এবং সন্ত্রাসী মনোভাব নিয়ে বিভিন্ন দেশে হস্তক্ষেপ করার যে মানসিকতা এবং পরিকল্পনা, সেটা যে ব্যস্তে যাচ্ছে এবং প্রত্যেকটা জায়গা থেকে পিপল আর কিকিং আউট ইন্ডিয়া। This is a good sign. It's not a good sign for India. এবং সেই ভারত বাংলাদেশটাকে কুক্ষিগত করে এখানে রাখার জন্য এবং তাদের এজেন্টকে আবার পুনরায় রিহেবিলিটেট করার জন্য ইনটু বাংলাদেশি পলিটিক্স, they're trying their best and they've gone mad. So they're trying every single day to destabilize Bangladesh by pouring or spreading propaganda, misinformation about Bangladesh on internet. They declare war against Bangladesh on internet, and misinformation's pouring on internet from all sides of Indian media. That's a bad news, but the good thing is we are united against this aggression against India. I mean against Bangladesh, and the people of Bangladesh will protect Bangladesh, the sovereignty and independence of Bangladesh. Ladies and gentlemen, be united, be together, or be on the same page so that they cannot harm us, right? Although আমাদের সরকার যারা আছেন তাদেরকে অনেক ভালো কাজ হচ্ছে ডক্টর ইউনূস সরকারের, বা কিছু গুণগত কাজ যেগুলো অবশ্যই করা দরকার এখন পর্যন্ত সংগঠিত হচ্ছে না বলে সবাই মনে করেন, অ্যান্ড উই আর ভেরি কনসার্ন ফর ইট, বিকজ আমরা জানি না যে ইন্ডিয়ান যে তারা কি বাংলাদেশে এগুলো তারা আবার এগ্রাসনটা আবার বজায় রাখতেছে কিনা, বিভিন্নভাবে সরকারকে বয় দেখিয়ে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তারা। আচ্ছা, সুতরাং আমি মনে করি এই জায়গাতে পরিবর্তন আসছে এবং আজকে ভারতের জন্য প্রত্যেকটা জায়গায়, এবং এই ভারত কতটা বিপজ্জনক। আজকে কেনিয়াতে আপনি জানেন, কেনিয়া তারা আদানির সাথে চুক্তি বাস্তব আপনার ক্যান্সেল করেছে। যুক্তরাষ্ট্র আদানিকে স্যাংশন দেওয়ার পথে এই মুহূর্তে ইট ইজ আন্ডার ওয়ে, এবং অলসো আপনার যে তারা যে চার্জ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল গভর্নমেন্ট, যা ফেডারেল কোর্ট, যা প্রেসিডেন্ট ট্রাম্পও কিছু করার ক্ষমতা নেই, এবং প্রেসিডেন্ট ট্রাম্প যে নতুন একজন প্রেসিডেন্ট সেটা বলা বাহুল্য, এবং এটা আসতেছে। সুতরাং কোনো ধরনের বেনিফিট সুবিধা আপনারা নিতে পারবেন না। লক্ষ লক্ষ ভারতীয় সিটিজেনশিপ আপনার থেকে বঞ্চিত হবেন শুধুমাত্র তাদের এই আগ্রাসী এবং অসহযোগী মনোভাব এবং বলতে গেলে একটা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকে তারা রাখার জন্য। ট্রাম্প আসলে খেলবে
ট্রাম্প আসলে যে খেলবে না তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো প্রত্যেকটা জায়গাতে, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প যে নতুন মানুষ যিনি ঘোষণা দিয়েছেন এবং সেটা নতুনভাবে বাস্তবায়ন করবেন। সুতরাং বলার বাহুল্য যে অনেক খেলা বাকি আছে এবং এরা যে প্রতিদিন একগেই হচ্ছে এবং তারা, আমি আপনাকে বলি, যুক্তরাষ্ট্র থেকে যদি যে বিশেষ সুবিধা ভারত পেয়ে থাকে সেটাও বাতিল করে দেয়, ডোন্ট বি সারপ্রাইজ, বিকজ রাশিয়া ইউক্রেন ওয়ারে I mean, the United States government, they are very angry with the Indian activities. I mean, during this relating to Russia-Ukraine war, ladies and gentlemen. So also, আমি আপনাদেরকে বলতে চাই যে এই ভারত এই দেশটাকে, আমাদের দেশটাকে এই 15 বছর 16 বছর ধরে কিভাবে কুক্ষিগত করে রেখেছে তার একটা নমুনা হলো এই বিশ্বের সবচেয়ে বড় বড় দেশ সুইজারল্যান্ডের মতো দেশ একটা দেশের বিরুদ্ধে যদি অ্যাংরি হয় সেখানে বা ক্ষুব্ধ হয় বা সুবিধা বাতিল করে দেয় যে কোন কারণে হোক, বুঝতে হবে এই দেশটা কোন পর্যায়ে কতটা অ্যাগ্রেসিভ। এবং এই যে আপনার খালিস্তানপন্থী নেতাদেরকে হত্যার কারণে আপনার বর্তমানে ভারতের অবস্থানটা সারা পৃথিবীতে ভয়ঙ্করভাবে নাজুক তাদের এই আগ্রাসনের কারণে। এবং মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ ভারতের বিষয়ে রিএভালুয়েট করেছে তাদের সম্পর্ক এবং তাদের অ্যাক্টিভিটিসগুলো। ইস অন দ্য টেবিল রাইট নাও, যে কোন সময় মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ভারত বিরোধী মারাত্মক পদক্ষেপ আসতে পারে, বিকজ এটা তারা মনে করে এখন সিকিউরিটি থ্রেট, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আজকে বলে রাখি যে আদানি গ্রুপকে যারা উলঙ্গ করে দিয়েছিলেন এবং আদানি গ্রুপকে কেনিয়াতে যিনি উলঙ্গ করে দিয়েছিলেন সেই বিষয়ে আগামীকাল একটা স্পেশাল লাইভ আমি করব, ডোন্ট মিস ইট। ইফ ইউ মিস ইট ইউ ক্যান মিস এভরিথিং ফর এন্টায়ার মান্থ, লেডিস এন্ড জেন্টলম্যান। বাংলাদেশ সময় আমাদের এখানে 11 AM হলে বাংলাদেশ সময় সম্ভবত 10টা, রাত্রে 10টায় আমি একটা স্পেশাল লাইভ করবো একজন বিদেশিকে নিয়ে। সবাইকে আমন্ত্রণ আদানি গ্রুপকে বিষয়ে এবং আদানি গ্রুপের দুর্নীতিগ্রস্ত এবং বাংলাদেশের সাথে আদানির যে চুক্তি যেগুলো আছে এই চুক্তির বিষয়ে একজন বিদেশি গেস্ট, নাম বলবো না, আপনারা সারপ্রাইজ হবেন, উনাকে আমি নিয়ে আসতেছি আগামীকালকে 10 PM বাংলাদেশি টাইম, যুক্তরাষ্ট্রের সময়, নিউ জার্সি সময় 11 AM আমি যদি বলি, এবং ফ্রান্স বা প্যারিস সময় হবে সম্ভবত 5 PM। দেখার আমন্ত্রণ জানাই আপনাদেরকে সেই লাইভটা। মনোযোগ দিয়ে কাজ যদি থাকে সেটা সেরে নেবেন। Do not miss this program. It's an exclusive interview with someone else, and it's a program that we will expose many things about Adani Group's corruption into energy sector, ladies and gentlemen. So সবাইকে আগামী কালকের যে প্রোগ্রামটা, by the way বলে রাখি guys, don't forget to subscribe and support channel US Bangla. It's nothing, I mean it doesn't cost you anything else, because you're going to support for this good thing and good জব বাই লন্ডন কপল। আসসালামু আলাইকুম, সুন্দর একটা সংবাদ দিলেন মাসুম ভাই, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। যারা যুক্ত হলেন এই অনেক রাত্রেও, বাংলাদেশ সময় এই মুহূর্তে যদি 2টা হয়, এখানে প্রায় 1টা, সুতরাং আমি মনে করি 12:30 থেকে কিছুটা বেশি হবে বাংলাদেশে এই মুহূর্তে। আপনাদেরকে আমন্ত্রণ জানাই এবং বলে রাখি যে সিরিয়ান সরকার, মানুষ যারা, তারা আপনাদেরকে ধন্যবাদ দিয়েছেন আপনাদের এই সমর্থনের জন্য। সিরিয়ার নতুন প্রজন্ম এবং সিরিয়াতে বাংলাদেশের মতো আপনার 12:43 AM এই মুহূর্তে, আমারও এখন একটা 1:43 PM এখন এই মুহূর্তে আমার নিউ জার্সিতে। আমি আপনাদেরকে বলে রাখি যে সারা সিরিয়া being washed by young generations। বাংলাদেশের যে তরুণ প্রজন্ম, মনে হচ্ছে তরুণ প্রজন্মের ঢেউ লেগেছে আপনার সারা পৃথিবীতে, বাংলাদেশ আপনার সিরিয়াতে, সারা সিরিয়া তারা ধুয়ে মুছে পরিষ্কার করতেছে নতুন প্রজন্ম। এরা এতটাই এডুকেটেড। আমি আপনাদেরকে বলি, একটু ইঙ্গিত দিয়ে রাখি, এই দেশে যত বড় বড় পলিটিশিয়ানস আছে মধ্যপ্রাচ্যের, সব সিরিয়ান অরিজিন, অলমোস্ট সবাই। বিশ্বাস করেন, এরা রাজনীতিতে এবং এরা ভেরি এডুকেটেড এবং এরা সিরিয়াসলি। 2জন মেয়র যার ইন্টারভিউ নিয়ে আসলাম এখন আমি, আপনারা একজন ইউটিউবে দেখেছেন, আরেকজন মেয়র উনি তার বিত অফিসে চলে গেছেন। আমি অপেক্ষা করতে করতে আমি কিন্তু আমার ইউটিউব রহমান মাসুম ফেসবুক পেজে গিয়ে দেখেন, সেখানে এটা দেওয়া আছে। আপনার 2জনের আমি ইন্টারভিউ নিয়েছি, তারা সিরিয়ান অরিজিন। তারা ধন্যবাদ দিয়েছেন বাংলাদেশিদেরকে আপনাদেরকে সমর্থনের জন্য। এবং নতুন সিরিয়া হবে রিয়েলি ডেমোক্রেটিক, ওয়েস্টার্ন স্টাইল ডেমোক্রেটিক সিরিয়া, সত্য কথা বলতে গেলে। এবং তারা বলছেন পৃথিবীর কোনো দেশ যেন আর এই ধরনের স্বৈরশাসক বা ব্রুটালিটির মধ্য দিয়ে না যায়। লেডিস এন্ড জেন্টলম্যান, বাই দ্য ওয়ে, let me go back to my point that I just missed out. ভারতের যে আগ্রাসন, এরা যে সারা পৃথিবী থেকে ধিক্কৃত এবং রিজেক্টেড হচ্ছে, তার একটা উদাহরণ আমরা প্রতিদিন প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং বাংলাদেশের জন্য আর ভারতীয়করণের যারাই চেষ্টা করবেন, তারা যেন ধিক্কৃত হন, রিজেক্টেড হন। কারণ তাদের পলিসিটা যে সত্যিকার অর্থে সেই দেশগুলোর বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং ডেঞ্জারাস অ্যান্ড হার্মফুল, সেটা প্রত্যেকটা জায়গা থেকে প্রতিদিন প্রত্যেকটা দেশ থেকে প্রমাণ হচ্ছে। এবং ভারত বলতে গেলে এক গড়ি এই মুহূর্তে, তাদের কোনো বন্ধু নাই।
প্রেসিডেন্ট ট্রাম্প আসার পরে কিছুটা ক্ষেত্রে দু একটা ক্ষেত্রে সুবিধা দিয়ে দিতে পারেন, কিন্তু না হলে সব কিছু উলটপালট হবে। মনে রাখবেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার দেশের স্বার্থ বাইরে একটা বিন্দু পদক্ষেপ উনি নেবেন না, সম্পর্ক রাখবেন না। অলমোস্ট আমি কনফার্ম করে বলে দিতে পারি, যে প্রেসিডেন্ট কানাডার মতো দেশ, তার নেইবার বলা হচ্ছে কানাডা এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তার বাই অর্থাৎ আপন বাই, সেখানে উনি থ্রেট দিয়েছেন কানাডাকে নিয়ে, আপনার জাস্টিন ট্রুডোকে ডেকে নিয়ে। জাস্ট ইমাজিন, ভারত ওনার কাছে কিছুই না। এই প্রেসিডেন্ট ট্রাম্প যিনি ভারতের অ্যাকসেন্ট নিয়ে আপনার কি করেছিলেন, মস্করা বা ঠাট্টা করেছিলেন, এই প্রেসিডেন্ট ট্রাম্প যারা ভারতের বিভিন্ন সেক্টরে বা যুক্তরাষ্ট্রের ভারতে H-1B ভিসা হোল্ডারকে নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন যে প্রত্যেকটা আমেরিকানদেরকে বাদ দিয়ে এদেরকে আইটি সেক্টর দেওয়া হচ্ছে। সুতরাং মনে করবেন পরিবর্তন হবে, তবে তারা দে উইল ট্রাই দেয়ার বেস্ট বিকজ দে হ্যাভ এ লভিং, বা উই আর ইউনাইটেড। আমাদের সরকার যদি ইন্টেলেকচুয়াল হয়, ভালো মানুষ নেয়, যুক্তরাষ্ট্রে শুধুমাত্র ভালো মানুষ রাখে, যারা সত্যিকার অর্থে যুক্তরাষ্ট্রের পলিসি মেকার যারা আছেন তাদের সাথে যোগাযোগ করতে পারবেন, তুলে ধরতে পারবেন। আমি যে বলেছিলাম আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরও বেশি, হি হ্যাজ এ সিরিয়াস পজিটিভ ইমেজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। উনি যদি সত্যিকার অর্থে ইন্টারন্যাশনাল কমিউনিটি, পার্টিকুলারলি ওয়েস্টার্ন কান্ট্রিজ, এবং এরা যে ডক্টর ইউনূস ভাই সরকারের প্রতি পজিটিভ, এটার একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। এখন পর্যন্ত বাংলাদেশে অবস্থিত একটা ব্রিটিশ মানে এম্বাসি অথবা হাই কমিশন অথবা রাষ্ট্রদূত বা দূতাবাস মানে এই মিথ্যা বাংলাদেশের বিরুদ্ধে যে আপনার সাম্প্রদায়িক প্রপাগান্ডা বা মাইনরিটি নির্যাতনের যে প্রপাগান্ডা আছে, একটা শব্দ বলে নাই। ইটস আ ভেরি গুড সাইন। যদি তাই না হতো, ওর ইতিমধ্যেই তারা বিভিন্ন ধরনের বিবৃতি দিত, উদ্বেগ প্রকাশ করত, কনসার্ন প্রকাশ করতো। দ্যাটস দ্য ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ। যখন এগুলা করবেন বুঝবেন তারা এটাকে গুরুত্ব দিচ্ছে, অথবা কোনো কারণে লবিং হচ্ছে, যে কারণে তারা এই বিবৃতিগুলো দিতে বাধ্য হচ্ছে। যেহেতু তারা এখন পর্যন্ত দেন নাই, মনে রাখবেন এখন পর্যন্ত ভারতীয় প্রপাগান্ডাটা তারা বিশ্বাস করেন নাই, এবং এই প্রপাগান্ডার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এম্বাসি বা যুক্তরাষ্ট্র দূতাবাস তারা যে রিপোর্ট দিচ্ছে স্টেট ডিপার্টমেন্টের প্রতিনিয়ত, সেটা আমরা বুঝতে পারি। যদি যুক্তরাষ্ট্র যখন ওই বাণী ছাড়বে, তখনই মনে করবেন অন্যান্য কান্ট্রিজ যারা আছেন তারা এটাকে ফলো করবেন। যদিও ব্রিটিশ পার্লামেন্টে মিথ্যা তথ্য দিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আপনার প্রীতি প্যাটেল, এরা কিন্তু সিরিয়াসলি মুসলমান বিদ্বেষী বলতে গেলে তারা দিয়েছেন। এদেরকে ট্যাকল করতে হবে। আওয়ার গভর্নমেন্ট, আমি বারবার বলছি, উই গেট টু রিচ আউট টু দেম। মনে রাখবেন, অভ্যন্তরীণভাবে আমরা শক্তিশালী আছি, বৈদেশিকদের ষড়যন্ত্র বিদেশে এবং মিডিয়া কু, এগুলাকে আমাদেরকে ট্যাক্টফুলি, ইন্টেলেকচুয়ালি এবং স্মার্টলি, টাফলি আমরা এগুলা মোকাবেলা করতে হবে। মনে রাখবেন, যদি আমরা করতে পারি আমরা সাকসেসফুল হব। এবং ভারত অলরেডি নরম হয়ে দুর্বল হয়ে আসছে। মনে রাখবেন, স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশ ইজ এ ভেরি ভাইটাল অ্যান্ড পিভটাল কান্ট্রি ফর ইন্ডিয়ান ফরেন রিলেশন ওর ফর সিকিউরিটি পার্সপেক্টিভ। সুতরাং আমাদেরকে ফেলে দিয়ে এটা করতে হবে, এবং সুস্পষ্ট ভাষায় বলতে হবে, আমরা শেখ হাসিনার মতো ডিকটেটর বাংলাদেশ আর কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে আর রিহেবিলিটেট করবে না। এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ, অ্যান্ড উইল প্রোটেক্ট আওয়ার কান্ট্রি। আওয়ামী লীগ বাংলাদেশে আসবে কিনা, রাজনীতি করবে কিনা, দ্যাট মে বি এ ডিবেটেবল ইস্যু, বাট শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনোই ফিরবে না, ফেরা উচিত নয়। এটা সবাই ঐক্যবদ্ধভাবে যেন আমরা এটা মোকাবেলা করি। লেডিস এন্ড জেন্টলম্যান, আগামীকালকের এই স্পেশাল লাইভ যেটা হবে, সেটা একজন বিদেশিকে নিয়ে হবে, দেখার জন্য আদানি গ্রুপের আরও অনেক তথ্য আমরা এক্সপোজ করব বাংলাদেশ নিয়ে, কেন এটা করা দরকার। এবং আগামীকালকের প্রোগ্রামে আদানি গ্রুপের বিষয়ে বাংলাদেশ থেকে যদি কোনো বিশেষজ্ঞ মনে করেন আমার নেওয়া দরকার, আপনারা আমাকে জানাবেন। I may add him or her in my program tomorrow, but I may consider that. But make sure you guys leave your comment who you suggest to bring on this program for tomorrow. So I may consider that, because there'll be a distinguished intellectual individual who exposed Adani Group in Kenya. He will be with me tomorrow live exclusively only on Channel US Bangla. Don't forget to subscribe, and also notification on করে রাখবেন যখন আমি ঘোষণা দেই, কারণ I am the only very unprofessional guy on social media. কোনো প্রফেশনালিজম নাই in terms of that. যখনই সময় পাই তখনই আসি, যেভাবে পাই সেভাবেই আসি। সুতরাং অন্যান্য যারা আছেন তাদের সাথে আমার পার্থক্য হলো, আমি যদি বলি messed up on social media in terms of coming live and producing the videos and or any other information in terms of compared to many other social media activists or YouTuber যাদেরকে বলেন I'm not an YouTuber. সুতরাং বুঝতেই পারেন, আমি যখনই সময় পাই তখনই আসি। সময় মেনটেন করা আসা almost impossible for me because of my lifestyle, because of this
crazy lifestyle for everything. You know what I mean, ladies and gentlemen? So make sure notification on kore rakhben, and don't forget to subscribe and support channel US Bangla. See you tomorrow with this exclusive guest. From now on, I'm going to start again to bring international figures on my live show, and I hope you'll support it and stay with me. সঙ্গে নিজেদেরকে ম্যাচ করতে পারেন। কালকে খোদ ভারতীয় সংসদে দাঁড়িয়ে জয়শঙ্কর যে কথাগুলো বলেছেন তা নিঃসন্দেহে নজিরবিহীন এবং একই সঙ্গে বর্তমান সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক। তিনি চীন, পাকিস্তান এবং বাংলাদেশকে একই সারিতে নিয়ে আসার চেষ্টা করেছেন। তিনি কি বলেছেন সেই কথার বিশ্লেষণ আমি নিঃসন্দেহে আপনাদের সামনে করব, কিন্তু উল্লেখ্য বিষয় হলো তিনি কখন কথাগুলো বলেছেন। তিনি বলেছেন যখন ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে আসছেন, ঠিক সে সময় তিনি কথাগুলো তখন বলেছেন যখন সংখ্যালঘু ইস্যুতে আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো একজন প্রভাবশালী কার্যত দেশ কার্যত নিজেদেরকে গুটিয়ে রেখেছে। আমেরিকার বর্তমান যে অধিকর্তারা আছে তারা মনে করছেন জো বাইডেন থেকে ডোনাল্ড ট্রাম্পের এই যে ট্রানজিশনটা হবে এই সময় নিজেদেরকে একটু গুটিয়ে রাখাই হয়তো ভালো। তাই কিছুদিন আগে তারা বার্তা দিয়েছিলেন ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সমস্যা আছে সেই সমস্যা যেন তারা নিজেদের মধ্যে কথা বলে মিটিয়ে নেয়। এই রকম স্টেটমেন্ট ভারতের কাছে যে অত্যন্ত অসম্মানজনক তা কিন্তু জয়শঙ্কর কাল একবার ফের বুঝিয়ে দিলেন। কেন অসম্মানজনক? কারণ ভারত এবং বাংলাদেশের বর্তমান যে অবস্থান তা কোনোভাবেই একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অর্থাৎ ভারতবর্ষ সব দিক থেকেই অনেকটা এগিয়ে আছে বাংলাদেশের থেকে। এই অবস্থায় দাঁড়িয়ে ভারত এবং বাংলাদেশ কথা বলে বিষয়টা মিটিয়ে নেবে এই চেষ্টা ভারতবর্ষ একাধিকবার করলেও অপোজিট দিক থেকে, বিপরীত দিক থেকে বারংবার করে ভারতকে উস্কানিমূলক মন্তব্য কিন্তু ভেসে আসছে বারংবার। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি ভারতবর্ষ বলে আমেরিকা এবং রাশিয়া নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নিক, সেই রকম স্টেটমেন্ট কি আমেরিকার জন্য খুব সম্মানজনক হবে? নিঃসন্দেহে নয়। ফলে ভারতবর্ষের এই কথাটি ভারতবর্ষের এই সময়ে কি বলা উচিত সেই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন উঠে যায়। আর ডোনাল্ড ট্রাম্প যখন মসনদে বসছেন ঠিক তার আগেই জয়শঙ্কর কার্যত পাকিস্তান এবং চীনের মতো দেশকে ধুয়ে দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে কনফিডেন্সে নেওয়ার চেষ্টা করলেন। শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে আসছেন তার আগে জয়শঙ্করের এই বার্তা যে একাধিক নতুন সমীকরণের সৃষ্টি করলো তা কিন্তু নিঃসন্দেহে বলাই চলে। পাশাপাশি এই জয়শঙ্করের এই ভাষণের দিনই ফের মুখ খুললেন শেখ হাসিনা। কিন্তু এত কিছুর পরেও শেখ হাসিনার কথা বা বাংলাদেশ সম্পর্কে মন্তব্য যেন কিছুতেই বন্ধ হচ্ছে না। অর্থাৎ এটা পরিষ্কার ভারত চাইছে বলে এবং দিনের পর দিন শেখ হাসিনাকে প্রশ্রয় দিচ্ছে বলে শেখ হাসিনা কিন্তু আপামর বিশ্বের কাছে বাংলাদেশের আসল অবস্থা সম্পর্কে মানুষের কাছে আসল কথাগুলো তুলে ধরতে পারছেন। অর্থাৎ জয়শঙ্কর এবং শেখ হাসিনার যে জুটি বা জোট তা নিঃসন্দেহে ইউনেস এবং সেনা প্রধানের যে ঘুম দিনের পর দিন ওড়াচ্ছে তা আপনাদের কাছে কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। প্রবলেমটা হলো জো বাইডেনের বর্তমান যে আমেরিকার অধিকর্তারা আছে তারা কতটা আগ্রাসী মনোভাব অন্তত শেষ এক মাসে তারা দেখাতে পারবে। কারণ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসবে 20শে জানুয়ারি। এই 20শে ডিসেম্বর থেকে 20শে জানুয়ারি আপনারা ধরে নিন বিশ্বের জিওপলিটিক্যাল সারফেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অধ্যায়। কারণ জো বাইডেন কিন্তু বিভিন্ন দেশকে নিয়ে বিভিন্ন নীতি, বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছিলেন। আমেরিকার বর্তমান যারা অফিসিয়ালরা আছেন তারা জানেন না বর্তমান প্রেসিডেন্টের থেকে ভবিষ্যতের যে প্রেসিডেন্ট তার মানসিক যে দৃঢ়তা বা তার যে সিদ্ধান্ত ঠিক কতটা বদলে যাবে। তার জন্য কিন্তু আমেরিকা এই সময়টা একটু আল্ট্রা ডিফেন্সিভ মোডে খেলার চেষ্টা করবেন, যা নিঃসন্দেহে জয়শঙ্কর কিংবা অজিত দোভাল বা নরেন্দ্র মোদীর পছন্দ হবে না। কালকে জয়শঙ্কর সংসদে দাঁড়িয়ে কি বলেছেন? সংসদে দাঁড়িয়ে তারা বলেছেন বাংলাদেশের সঙ্গে চীন এবং পাকিস্তানের মতো সম্পর্ক চাইছে না ভারতবর্ষ। কারণ কি? কারণ বাংলাদেশের সঙ্গে অতীতের আমাদের সম্পর্ক খুব ভালো ছিল। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এর আগে অত্যন্ত ভালো ছিল। সেই সম্পর্ক রেশ ভবিষ্যতেও থাকবে এই আশা কিন্তু ভারতবর্ষ করে। এরকম একাধিক কথা তিনি বলেছেন। এবার দেখুন কোন দুটো দেশকে জয়শঙ্কর টেনে এনেছেন। জয়শঙ্কর টেনে এনেছেন চীন এবং পাকিস্তানকে, যারা আবার বর্তমান বাংলাদেশের পিছনে এই উস্কানি দেওয়ার যে মূল ষড়যন্ত্র বা কারিগর হিসাবে আন্তর্জাতিক মহল চিহ্নিত করে ফেলেছে।
মানে অনেকে মনে করছেন এই বাংলাদেশের ইউনিট সরকার কিন্তু প্রো পাকিস্তানি, এবং শুধু তো পাকিস্তান নয়, পাকিস্তান বাংলাদেশে থাকলে ভারতের কিছু যায়, মানে সঙ্গে থাকলে ভারতের কিছু যায়ও আসে না। কিন্তু বিশ্বের আরো এক প্রভাবশালী দেশ চীন যদি ইউনেসকে এরকম খুল্লা বাংলাদেশে, মানে বাংলাদেশকে নিয়ে খেলার পারমিশন না দিত, তাহলে তারা ভারতের বিপক্ষে এই ধরনের জনমত গঠন করতে চাইতো না। আর ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে চীন এবং পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশকে কনফিডেন্সে নেওয়ার চেষ্টা করে জয়শঙ্কর বুঝিয়ে দিয়েছেন, তোমাদের সব খেলা কিন্তু আমি বাবা বুঝতে পারছি, তোমাদের পিছনে চীন এবং পাকিস্তান আছে, ওদেরকে হুঁশিয়ারি দেওয়া মানে প্রচ্ছন্ন বা পরোক্ষভাবে তোমাদেরকেই হুঁশিয়ারি দিয়ে বুঝিয়ে দেওয়া, আমরা কিন্তু ভাই তোমাদের সঙ্গে আজ অব্দি সম্পর্ক নষ্ট করতে চাইছি না, কিন্তু তোমরা দিনের পর দিন আমাদের উস্কানি দিচ্ছ, আমাদেরকে যুদ্ধে ঝাঁপানোর মতো প্রভোগ করছো, প্ররোচনা দিচ্ছ, কিন্তু আমরা যদি গোটা বিশ্বের সামনে প্রথম তোমাদের উপর ঝাঁপিয়ে পড়ি, তোমরা হয়তো সেটা আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করবে। অর্থাৎ বাংলাদেশের যে খেলা সেটা জয়শঙ্করের বুঝতে লেগেছে 2 মিনিট। আর ভারতীয় সংসদে যখন এই ধরনের ঘটনা নিয়ে কোনো মন্ত্রী অফিসিয়ালি এই ধরনের স্টেটমেন্ট দেন, আন্তর্জাতিক মহল কিন্তু সেই স্টেটমেন্টকে গুরুত্ব সহকারে শোনেন এবং সেই স্টেটমেন্টের অফিসিয়াল রেকর্ড থেকে যায়। আজ থেকে 500 বছর পর ভারতীয় সংসদের 14ই ডিসেম্বরের যদি ইতিহাস দেখেন, তাহলে জয়শঙ্করের স্টেটমেন্ট কিন্তু থেকে যাবে, যেখানে তিনি বলেছেন সংখ্যালঘুদের প্রতি আচরণ আমাদের কাছে নিঃসন্দেহে উদ্বেগের বিষয়। সংখ্যালঘুদের উপর আচরণের বা হামলার একাধিক ঘটনা বাংলাদেশে ঘটেছে, কিন্তু মনে রাখবেন বাংলাদেশের যে বর্তমান সরকার তারা নিজেদের স্বার্থেই হয়তো সংখ্যালঘুদের পাহারা দেবে। আর এখানেই বুঝিয়ে দিয়েছে, আমরা বাবা তোমাদের ইন্টারনাল পলিটিক্সে হস্তক্ষেপ করছি না, কিন্তু তোমাদের দেশের নাগরিকদের সুরক্ষা তোমরা দাও, না হলে আন্তর্জাতিক স্তর তোমাদের চেপে ধরছে, জাতিসংঘের মতো জায়গায় তোমাদেরকে নিয়ে মানে রীতিমতো খিল্লি ওড়াচ্ছে মানুষ। ব্রিটেনের পার্লামেন্ট এই সংখ্যালঘু ইস্যু নিয়ে তোমাদেরকে এক ঘরে করার সিদ্ধান্ত নিয়েছে। জাপান তোমাদের দেশ থেকে 38টি কোম্পানি রাতারাতি 38% কোম্পানি বন্ধ করে দিয়েছে। আমেরিকার মতো যুক্তরাষ্ট্র তোমাদের এই সংখ্যালঘু ইস্যু স্ক্যানারের তলায় রেখেছে। ইউরোপীয় ইউনিয়ন কার্যত তোমাদের পাশে নেই, এশিয়াতে আমরা তো তোমাদের পাশেই নেই। অর্থাৎ ইনডাইরেক্টলি ইউনেসকে বার্তা দিয়ে কার্যত জয়শঙ্কর বুঝিয়ে দিয়েছেন, আপনাদের স্বার্থ সবার আগে জড়িত আছে, আপনাদের দেশে আইন শৃঙ্খলা আজকে বিঘ্নিত, আপনাদের দেশে ইন্টারনাল ট্রেড এক্সটার্নাল ট্রেড কার্যত বন্ধ, আপনাদের দেশের ফরেক্স রিজার্ভ কার্যত শেষ হয়ে গেছে, আপনাদের দেশ আরাকান দ্বারা আক্রান্ত, আপনাদের দেশ ভারত দ্বারা চাপে, ফলে সব মিলিয়ে আপনারা সমস্ত কিছু নিয়ে ঘেটে আছেন। আপনাদের স্বার্থের জন্য সংখ্যালঘুদের নিরাপত্তা আপনাদের দিতে হবে, তা কিন্তু জয়শঙ্কর পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ শেষ বাংলাদেশ সফরে ইউনেস সরকারের প্রধান অভিযোগ ছিল ভারতের পলিটিশিয়ানরা বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সে ইন্টারফেয়ার করছেন, কিন্তু জয়শঙ্কর কিন্তু সরাসরি সংসদে দাঁড়িয়ে কালকে বলে দিয়েছেন, আমরা তোমাদের ইন্টারনাল পলিটিক্সে ঢুকছি না, কিন্তু সংখ্যালঘুদের সুরক্ষিত করা তোমাদেরই একটা স্বার্থের মধ্যে পড়ে, তোমাদেরই রাজনৈতিক দর্শনের মধ্যে পড়ে, যদি না করো তাহলে আন্তর্জাতিক মহল কিন্তু বসে আছে তোমাদেরকে গিলে খাওয়ার জন্য। আর এটাই জয়শঙ্কর। বাইরে থেকে এমন কিছু কথা উনি বলেন যেই কথা নিয়ে বিশ্বের একাধিক সংবাদ মাধ্যমে আলোড়িত হয়। বাংলাদেশের টিভি মিডিয়া পোর্টাল আমি সব জায়গায় দেখছিলাম জয়শঙ্করের এই বাইট, এবং কার্যত এই বাইট না ইউনিট সরকারকে প্রচ্ছন্ন হুমকি, তা তো আপনারা ভালো করেই বুঝতে পারছেন। কালকে আরো কিছু কথা জয়শঙ্কর বলেছেন। তিনি বলেছেন বাংলাদেশ এবং ভারতের উন্নয়ন প্রকল্পের একটা ইতিহাস রয়েছে, চীন এবং পাকিস্তান ছাড়া বিশ্বের সমস্ত দেশের সঙ্গে ভারতবর্ষ সম্পর্ক আগের মতো রাখতে চায়। আর চীন এবং পাকিস্তানি যে বাংলাদেশের বর্তমান অবস্থার জন্য আসলে দায়ী, সেটা কিন্তু জয়শঙ্করও জানেন, আমরাও জানি। অর্থাৎ চীন বাংলাদেশকে যেভাবে বিপুল পরিমাণে ঋণ দিয়েছেন, যেভাবে প্রজেক্ট বাংলাদেশে একের পর এক চালু করেছেন, এবং যেভাবে ইউনেস সরকার চীনের কাছে কার্যত ভিক্ষাবৃত্তি করে দেশ চালাচ্ছেন, তাতে চীনই যে বাংলাদেশের আসল প্রশ্রয়দাতা তা কিন্তু বোঝার আর কেউ নেই। আরেকটা দেশ আছে পাকিস্তান, যার ক্ষমতা হলো শূন্য, ফাটা কলসিরা যেমন আওয়াজ বেশি, ঠিক সেরকমই পাকিস্তানের ফরফরানি বেশি। পরমাণু বোমার মতো হুমকি দিয়ে দিয়েছে, মানে খেয়ে দে কাজ নেই, সমস্ত কিছু একটা যুদ্ধের আভাস, যুদ্ধ ভাব তৈরি করে রাখো, আসল ইস্যুগুলো থেকে সাধারণ মানুষকে ঘুরিয়ে দাও। অর্থাৎ চীন পাকিস্তান বাংলাদেশ মিলে ভারতকে আক্রমণের একটা জিগির তুলে দাও। কিন্তু ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা ভারতের বিদেশ মন্ত্রী দিনের পর দিন অন্তত শেষ 1 সপ্তাহ যে কথাগুলো বলছেন,
আমার মনে হয় যারা রাজনীতি বোঝেন, যারা কূটনীতি বোঝেন, এই সকল দেশগুলোকে পাল্টা দেওয়ার জন্য যথেষ্ট। আর কখন উনি বলছেন? যখন ডোনাল্ড লু ভারত সফরে আসছেন। অর্থাৎ আমেরিকা কিন্তু চীন এবং পাকিস্তানকে কার্যত সহ্যই করতে পারেন না। জয়শঙ্কর জানেন বর্তমান যে ট্রাম্প সরকার মানে ভবিষ্যতে যে দায়িত্ব নিচ্ছেন মানে 1 মাসের মধ্যে, সেই ট্রাম্প সরকারের এমন কিছু অধিকর্তা আছেন যারা কার্যত পাকিস্তানকে বিশ্বের অন্য গ্রহের দেশ বলে চিহ্নিত করেন। যেমন তুলসী গ্যাবোট সরাসরি বলেছেন পাকিস্তানের পরমাণু বোমাকে বিশ্বাস করা যায় না। যেমন কাশ প্যাটেল, যিনি সরাসরি রাম মন্দিরের প্রশংসা করে পাকিস্তানকে বিভিন্ন ইস্যুতে ধুয়ে দিয়েছেন একাধিক ক্ষেত্রে। জাতিসংঘে ট্রাম্পের এই নতুন সদস্যরা দিনের পর দিন কিন্তু এই পাকিস্তানের মতো দেশকে অগ্রাহ্য করেন, স্বীকৃতি দেন না। অর্থাৎ পাকিস্তানকে মানে বিপক্ষে নেওয়া আমেরিকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে একসঙ্গে একই বিন্দুতে একসঙ্গে চলা, এটা কিন্তু জয়শঙ্কর জানেন। আর এই বার্তাটাই কিন্তু কালকে দিয়েছেন। আর চীনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে কেমন সম্পর্ক তা হয়তো আপনাদের বলে বোঝাতে হবে না। চায়নার সঙ্গে পাকিস্তান মানে বর্তমানে পাকিস্তানের বন্ধুত্ব থাকতে পারে, কিন্তু চায়নার সঙ্গে আমেরিকার সম্পর্ক আদায় কাজ কলায়। অর্থাৎ জয়শঙ্করের এই ধরনের কথা কার্যত একটা বার্তা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে ভারতবর্ষ। অন্তত বাইডেনের এই সেনেটররা যেরকম ভাবে সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদাসীন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে যে বিষয়টা সম্পূর্ণভাবে বদলে যাবে, যা জয়শঙ্কর জানেন। আর জানেন বলেই ডোনাল্ড লু এর ভারত সফরের আগে এই ধরনের তিনি স্টেটমেন্ট দিয়ে আমেরিকার সঙ্গে নতুন কোনো পরিকল্পনা বা নতুন কোনো বিশ্বের আঙ্গিকে নতুন কোনো সম্পর্ক বা সমীকরণের সৃষ্টি করবেন জয়শঙ্কর, এটা তার কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে। কালকে আইএমএফ এর পক্ষ থেকে আরো একটা রিপোর্ট প্রকাশ করা হলো, যেখানে তারা বলেছেন বাংলাদেশের ফরেক্স রিজার্ভ কিন্তু মারাত্মক আকারে কমতে শুরু হয়েছে। অর্থাৎ বৈদেশিক মুদ্রার সঞ্চয় বাংলাদেশে এখন 19.20 বিলিয়ন ডলার, পাকিস্তানে যেটা 12.5 বিলিয়ন ডলার। এবার আপনি ভাবুন, যে দেশের বৈদেশিক মুদ্রা অন্য দেশের থেকে কম, সেই দেশ আবার অন্য দেশ সেই দেশকে প্রতিশ্রুতি দেয় আমরা আপনাদের অর্থনৈতিকভাবে পাশে আছি, আপনাদের আমি পারমাণবিক বোমা দেব, আপনাদের আমি J-17 ফাইটার জেট দেব। অর্থাৎ আপনারা দেবেন, আপনাদের অবস্থায় তো ভিখারির থেকেও খারাপ। অর্থাৎ আপনি ভিখারি হয়ে বিশ্বের আরো একটু আপনার চেয়ে একটু বড় লোক কারুর পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। এটা যদি হাস্যরসের উদ্রেক না ঘটায়, আমি সত্যিই জানি না আপনারা আর কোন জায়গায় নামালে নিজেদেরকে জোকার হিসাবে প্রতিপন্ন করবেন। কিন্তু বাংলাদেশের এই পাকিস্তানের ডাটার পাশাপাশি আইএমএফ কালকে মানে ভারতের ফরেক্স রিজার্ভ নিয়ে কিন্তু একটি সমীক্ষা পেশ করেছে, যেখানে তারা বলছে সেপ্টেম্বরে ভারতের ফরেক্স রিজার্ভ ছিল 707.89 বিলিয়ন ডলার। যদি অক্টোবরে এই ফরেক্স রিজার্ভ বা এই যে বৈদেশিক মুদ্রার দামের হেরফের কারণের জন্য এই সংখ্যাটা হয়ে দাঁড়ায় 658.09 বিলিয়ন ডলার, যা পাকিস্তান এবং বাংলাদেশের থেকে প্রায় 35 গুণ। অথচ এই পাকিস্তান এবং বাংলাদেশ দিনের পর দিন যেভাবে দাদাগিরি দেখানোর চেষ্টা করছে, উস্কানোর চেষ্টা করছে, আমার সত্যি ভাবলে হাসি পায়। কালকে আইএমএফ এর এই তথ্যের পর এই ইউনিট সরকার, এই সেনাপ্রধান, এই পাকিস্তানের যে এই কাণ্ডকলাপ, এদের আর মানায় না, সেটাই তো বাস্তব। কালকে শেখ হাসিনা ফের একবার মুখ খুলেছেন। শেখ হাসিনা মুখ খুলে যে কথাগুলো বলেছেন, সেখানেও কিন্তু তিনি এই বিদেশি ষড়যন্ত্রের কথা বলেছেন। তিনি বলেছেন জাতির সংকটময় মুহূর্তে বছরটি পালিত হচ্ছে। স্বাধীনতা বিরোধী এবং বুদ্ধিজীবী নিধনকারী দোসররা দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে হটিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন। প্রিয় দেশকে জঙ্গিদের উর্বর লীলাভূমিতে পরিণত করেছেন। এদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। অর্থাৎ শেখ হাসিনার মুখ যেন বন্ধ হচ্ছে না, ভারতও শেখ হাসিনার মুখ বন্ধ করার চেষ্টাও করছে না। ফলে বাংলাদেশের হুঁশিয়ারি কার্যত যে পাত্তাই দিচ্ছে না ভারতবর্ষ, তা কিন্তু বোঝাই যায়। ভারতবর্ষ কিন্তু কিছুদিন আগে বলেছিল শেখ হাসিনা কিন্তু ভারতের দলাই লামার মতো আশ্রিত কোনো যুদ্ধ অপরাধী বন্দী নন যে তার মুখকে কন্ট্রোল করতে পারে। অর্থাৎ জয়শঙ্করের মাস্টার স্ট্রোক কিন্তু এখানেও, যে শেখ হাসিনাকে তিনি ভারতে শুধু রাখেনি, উল্টে শেখ হাসিনার মুখ খোলার মাধ্যমে ক্রমাগত এই ইউনিট সরকারকে এক্সপোজ করে যাচ্ছেন। পাশাপাশি এই শেষ যে মিটিংটি হলো, সেই মিটিংয়ে 3টে প্রধান শর্ত নাকি ভারত বাংলাদেশকে দিয়েছে। 1 নম্বর শর্ত, বর্তমানে ভারত এবং বাংলাদেশের মধ্যে নতুন করে কোনো চুক্তি হবে না, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে চুক্তির ক্ষেত্রে কিছু লিমিটেশন ভারতবর্ষ আনতে চাইছেন। কারণ ভারতবর্ষ কমিট করেছে যখন দেশে কোনো নির্বাচিত সরকার হবে তখনই এই চুক্তিগুলো নতুন করে রিফর্ম করা হবে।
পাশাপাশি সংখ্যালঘু ইস্যু সম্পূর্ণভাবে কিন্তু কমাতে হবে বাংলাদেশকে, না হলে কিন্তু ভারতবর্ষ কড়া পদক্ষেপের কথা ভাববে। তা বাংলাদেশের সংবাদ মাধ্যমে কিন্তু প্রকাশ করেছে, যা বাংলাদেশের কোনো অফিসিয়াল কিন্তু জানায়নি ইচ্ছাকৃত। পরবর্তীকালে তারা বলেছে শেখ হাসিনা ইস্যু নিয়ে কোনো আলোচনা ভারতবর্ষ আর চায় না। শেখ হাসিনা ভারতে আছেন, শেখ হাসিনা অ্যাজ এ অতিথি আছেন, শেখ হাসিনা গেস্ট অফ অনারে আছেন। তাকে মুখ বন্ধ করা নিয়ে ইউনিট সরকারের পক্ষ থেকে কোনো দাদাগিরিমূলক মন্তব্য ভারতবর্ষ আর শুনবে না। অর্থাৎ চাপে ভীষণ মাত্রায় ইউনিট সরকার। ডোনাল্ড ট্রাম্প এলে সম্পর্ক কোন দিকে যায় তা নিঃসন্দেহে ইউনিট সরকারও ভাবছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের আগে জয়শঙ্করের সাথে আমেরিকা যদি সম্পর্ক আগের থেকে অনেক ভালো জায়গায় চলে যায়, তাহলে চীন আর পাকিস্তানের বড় ষড়যন্ত্র ছাড়াও বাংলাদেশকে যে কার্যত ধরাশায়ী করা যাবে তা কিন্তু মনে করছেন অনেকে। আপনারা কি ভাবছেন? দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, কমেন্টে জানাবেন আপনাদের মত। দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে ভারতের কপালের সামনের ভবিষ্যৎ একেবারেই অন্ধকার। যে বাইডেন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা কিন্তু ডক্টর মোদী সরকার কোনোভাবে পার পাবে না। আর সবচেয়ে ভয়ঙ্কর সংবাদ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার আগেই সে দিচ্ছে যত অবৈধ নাগরিক আছে ভারতের ভিতরে, অর্থাৎ বিনদেশীদের নাগরিকত্ব নিয়েছে, তাদের নাগরিকত্ব বাতিল করে দেওয়া হবে। আর এর মধ্যে প্রায় 18,000-এর বেশি ভারতের নাগরিক যারা যুক্তরাষ্ট্রের নাগরিক। তো এরা একটা বড় ধরনের মারা খাইতে যাচ্ছে। তো মোট কথা, ভারত এখন অস্তিত্বের হুমকির মুখে পড়বে হয়তোবা। দর্শক, এই বিষয়ে আলোচনা শুনেছেন, আলোচনা শুনে আপনার কাছে কেমন লাগলো মন্তব্য করবেন।